বিশাল এক ম্যাসিভ এক অ্যানাউন্সমেন্ট, ম্যাসিভ এক পরিবর্তন। এটা ৫ এর জায়গায় ১০ ও নয় কিংবা ১৫ ও নয়। এটা উনি চলে গিয়েছেন একবারে ২০ এ। এই লিগ্যাল ব্যাটল করতে, করতে কয়দিন পর রিনিউ করতে এবং এত ঝামেলা পোহাতে উনার বয়স ৫৫ হলেও উনি এখন দেখতে ৭০ এর সমান হয়ে গিয়েছে। আসলে উনার সেটেলমেন্ট পেতে উনার ২০ বছর লাগবে। প্রতি ২.৫ বছরে এটা একটা রিভিউ হবে। সরকার নিরুৎসাহিত করছে যে মানুষ যাতে ইউকে তে অ্যাসাইলাম ক্লেম না করে, ইউকে এর ব্যাপারে চিন্তাভাবনা না করে অন্য যেকোনো কান্ট্রিতে করুক। ইউকে তে গতকালকে আমাদের যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যেটা উইকেন্ড ইন্ডিকেশন দিয়েছিলেন সেই অ্যানাউন্সমেন্টটা গতকালকে উনি পার্লামেন্টে করেছেন গতকাল সোমবার 2nd of মার্চে। সেটাকে আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি, তাহলে আমার এটা নিয়ে ডিসকাশন করতে হয়তো সুবিধা হবে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে যে রিফিউজি ভিসায় যারা এখন থেকে আগামীতে পাবেন, স্পেশালি বলা হচ্ছে যে গতকাল যে 2nd of মার্চ ছিল এই তারিখ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য, এই তারিখ থেকে যারা অ্যাপ্লাই করবে, এমন না যে এই তারিখে পরে যাদের ডিসিশন হবে কিংবা আগে অ্যাপ্লাই করে রেখেছে এখন আগামীতে নেক্সট ডিসিশন আসবে অথবা কোর্টে পেন্ডিং আছে তাদের জন্য নয়। এই তারিখে যারা ফার্স্ট টাইমের জন্য স্ক্রিনিং ইন্টারভিউ দিবে এবং তার বুকিং দিবে এবং স্ক্রিনিং ইন্টারভিউ দিবে তাদের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে কি যে রিফিউজি স্ট্যাটাস বা অ্যাসাইলাম যদি গ্রান্ট হয় তাহলে হচ্ছে উনি ভিসা পাবেন 30 মান্থসের বা 2.5 বছরের, এবং এটা অ্যাকচুয়ালি ওনার সেটেলমেন্ট পেতে ওনার 20 বছর লাগবে। প্রতি 2.5 বছরে এটা একটা রিভিউ হবে। প্রতি 2.5 বছরে দেখা হবে যে উনি যে সমস্যার কথা বলেছেন, যেটার জন্য ওনাকে প্রোটেকশনটা দেয়া হয়েছে, ইউকেতে থাকার অনুমতি দেওয়া হয়েছে, যেই দেশে ফিরে গেলে ওনার এক বড় ধরনের সমস্যার সম্মুখীন উনি হবেন, সেই দেশে এমন কোনো পরিবর্তন এসছে কিনা যেটার জন্য ওনার আর এখন এই প্রোটেকশনটা দরকার নাই। এখানে তারা কি বলছেন যে রিফিউজি স্ট্যাটাস will become temporary and subject to review every 30 months for all adults claiming asylum from today. All adults এখানে শব্দটা আরেকটু ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি আসছি কেন ইম্পর্টেন্ট। claiming asylum from today, যারা ওই 2 তারিখ থেকে যারা ক্লেম করবে তাদের জন্য এই এই আইনটা হোম সেক্রেটারি হ্যাজ অ্যানাউন্স প্রোটেকশনস উইল বি রিনিউড এভরি 2.5 years পর 30 মান্থস পর এটা রিনিউ হবে। এমন করে এটা 20 ইয়ার্স পরে গিয়ে ওই মানুষটা শেষ পর্যন্ত সেটেলমেন্ট পাবে, এই কথা বলা আছে। কারেন্টলি আপনারা জানেন যে রিফিউজি স্ট্যাটাস যদি গ্রান্ট হয় একবারে দেওয়া হয় 5 বছরের, এবং 5 বছরের দেওয়া হলে 5 বছরের পরে গিয়ে উনি সেটেলমেন্ট নিতে পারেন যদি ওনার কোনো ক্রিমিনাল কনভিকশন বা আর কোনো ডেঞ্জারাস কিছু উনি করেন নাই, বড় কোনো রং কিছু করেন নাই ইউকের মধ্যে, এমনটা যদি হয় দেন দ্য পারসন উইল গেট ইনডিফিনিট লিভ টু রিমেইন। তো ওই জিনিসটা অ্যাবলিশ হয়ে যাবে তার ডিক্লারেশন অনুযায়ী। তো খুবই বিশাল এক ম্যাসিভ এক অ্যানাউন্সমেন্ট, ম্যাসিভ এক পরিবর্তন। এটা ৫ এর জায়গায় ১০ ও নয় কিংবা ১৫ ও নয়। এটা উনি চলে গিয়েছেন একবারে ২০ এ, এবং অবশ্য বলেছেন অল অ্যাডাল্টস। তার মানে যদি কারো বেবি থাকে, অনেক সময় আমরা দেখি যে ফ্যামিলি তো থাকেই, একটা মানুষ 20টা বছর তো আর সিঙ্গেল সহজে থাকে কিনা জানি না। তো বাচ্চা হলে যে বাচ্চাদের ক্ষেত্রে এটা না, বাচ্চাদের ক্ষেত্রে তাহলে ডিফারেন্ট কিছু হবে। বাচ্চাদের ক্ষেত্রে যেমন আমি যখন কালকে এটা আমি যখন পড়ি তখন আমার মনে খটকা লাগে যে বেশ 20 বছর একটা মানুষের কেন থাকতে। অবশ্যই এর মাঝে কিছু কথা বলা আছে যে যদি সে চায় সেই ব্যক্তি যদি এই সময়ের মধ্যে উনি যদি অন্য কোনো রুটে যেতে চায় সেটা তার জন্য খোলা থাকবে, যেমন উনি স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা কিংবা ডিফারেন্ট কোনো ক্যাটাগরির ভিসায় যদি উনি রিফিউজি স্ট্যাটাসের এটা রিফিউজি স্ট্যাটাস বলতে একটা লিমিটেড লিভ টু রিমেইন, এটা অনেক আগে একবার দেয়া হতো, বহু বছর আগে 2000-এর আগে 1998-99 কিছুদিনের জন্য এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তারপরে আবার সেটা তখন 5 বছরের রুটি ছিল, কিন্তু 2.5 বছর করে দেওয়া হতো। সেটা ছিল টেম্পোরারি একটা লিভ ছিল, সেটা চেঞ্জ করা হয়েছিল, সেটা টিকে নাই। তো এখানে উনি সুইচ করতে পারবেন অন্য ক্যাটাগরি, তারপর যেই ক্যাটাগরিতে সুইচ করবেন সেই ক্যাটাগরির যে রুট টু সেটেলমেন্ট কত বছরের সেটার উপরে বেস করে উনি চাইলে রুট টু সেটেলমেন্ট নিতে পারেন। এখানে
একটু যদি এই লাইনটা আরেকবার পড়ি, প্রোটেকশন উইল বি রিনিউড ফর অল দোজ রিফিউজি হু স্টিল ফেস ডেঞ্জার ইন দেয়ার হোম কান্ট্রি। মানে রিনিউ করার সময় স্টিল সে ডেঞ্জার, যে তার হোম কান্ট্রি যে তার বিপজ্জনক এটা যে ফেস করতেছে, তাহলেই তার এটা রিনিউ করা হবে। দোজ হুজ কান্ট্রি হ্যাজ নাও বিকাম সেফ and therefore no longer require protection will be expected to return home. ফর এক্সাম্পল, একটা কথার কথা, যেমন আমি ফিউচার এটা দিয়েই বলি, কেউ একজন অ্যাসাইলাম ক্লেম করলেন, এখন আজকে 3 তারিখেই করলেন, 3 মার্চ, উনি তো তাহলে নতুন আইনের আওতায় পড়বেন। যদি উনি ক্লেম যদি ওনার গ্রান্ট হয়, তাহলে নতুন আইনের আওতায় উনি বললেন যে উনি আওয়ামী লীগের একজন লিডার এবং আওয়ামী লীগ বাংলাদেশে এখন নিগৃহীত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে স্টেটও কাজ করছে, ওনার প্রোটেকশন দরকার। তো উনি এক পর্যায়ে 2 বছর ফাইট করে করে অ্যাসাইলাম ক্লেম এবং অ্যাপিল ট্যাপিল করে উনি 2 বছর পরে উনি 2.5 বছরের একটা ভিসা পেলেন, এই 30 মান্থসের। এটা বলা হচ্ছে যে প্রতি 2.5 বছর পর রিনিউ করা হবে। তো এরকম চলতে চলতে এক পর্যায়ে 12 বছর পরে দেখা গেল কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ক্ষমতায় আসলো, যদি আসে। হাইপোথেটিক্যালি আমি বলছি, অনেকের মনে এটা কষ্ট লাগতে পারে, আওয়ামী লীগকে অনেকেই দেখতে পারেন না, কিন্তু আমি হাইপোথেটিক্যাল একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে যে যদি এরকম আসে, তাহলে এই ব্যক্তি যদি ফিল করে যে তার কান্ট্রি এখন সেফ হয়ে গিয়েছে, ঠিক আছে, দোজ হুজ কান্ট্রি হ্যাজ নাও বিকেম সেফ, তাহলে কি তার আর রিনিউ করা হবে না? তাকে বলা হবে যে আপনি চলে যান, ইউকে ছেড়ে আপনার দেশে চলে যান, কারণ আপনার এই যে টেম্পোরারি লিভ দেওয়া হয়েছিল, আমরা বলেই দিয়েছিলাম যে এটা আমরা 2.5 বছর পর রিভিউ করব। রিভিউ করে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার আর কোনো ডেঞ্জার নাই আপনার দেশে ফিরে গেলে, তো আপনি ইউ শুড নাও রিটার্ন অর ইউ মাস্ট রিটার্ন নাও, তাকে রিমুভাল ডাইরেকশনস দিয়ে দিতে পারে। তো এই একটা উদাহরণ। এরকম বিভিন্ন দেশে এক এক সময় রেজিম চেঞ্জ হয়। বাংলাদেশে আপনি দেখেছেন যে বিএনপি এখন ক্ষমতায় এসছে দীর্ঘ প্রায় 17-18 বছর, 18 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় এসছে। 18 বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল, এখন আবার বিএনপি ক্ষমতায় এসছে। আবার পাকিস্তানের উদাহরণ দেই, যে পাকিস্তানের যে নওয়াজ শরীফের যে দল, সেই দল দীর্ঘদিন পরে ক্ষমতায় আসেন তারা। তারাও এরকম দীর্ঘ প্রায় 15-20 বছর পরে কিন্তু ক্ষমতায় আসেন। এর আগে তারা ক্ষমতায় ছিলেন নওয়াজ শরীফ, এখন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ হচ্ছেন প্রাইম মিনিস্টার, এবং নওয়াজ শরীফের ফ্যামিলি মেম্বার্স অনেকেই হচ্ছে সরকারের বিভিন্ন বড় বড় পদে আছেন, যেমন মারিয়াম নেওয়াজ, এরকম। তো এরকম প্রত্যেকটা কান্ট্রিতে আপনারা দেখবেন যে এই 20 বছর ইজ এ ভেরি ভেরি লং টাইম। এখানে 2-3 বার রেজিম চেঞ্জ হয়ে যায়। যদি একজন ডিক্টেটরও থাকে, লম্বা সময় যদি থাকে, 10-15 বছর থাকে, তারপরেও তো রেজিম চেঞ্জ হয়। তো এরকম ঘটনা কিন্তু 20 বছর ইজ নট এ ম্যাটার অফ জোক। একটা মানুষের লাইফের, একটা ইয়াং মানুষ এদেশে ধরেন 25 বছর বয়সে আসলো, উনি ক্লেম করে পেতে পেতে আরো 10 বছর লাগলো, 35 বছরে উনি এই জিনিসটা পেলেন। আরো 20 বছর পরে 55 ইয়ার্স পরে বুড়া বয়সে, ততদিনে তার মানে এই লিগ্যাল ব্যাটল করতে করতে, কয়দিন পর পর রিনিউ করতে করতে এবং এত ঝামেলা পোহাতে পোহাতে ওনার বয়স 55 হলেও উনি এখন দেখতে 70-এর সমান হয়ে গিয়েছেন। কারণ উনি টেনশনে বাঁচেন না। উনি একটা মানে সবসময় একটা ভয়ের মধ্যে দিয়ে জীবনযাপন করেন। তো এই ব্যক্তিটা, এবং আরেকটা জিনিস হচ্ছে, উনি যেহেতু বলছেন যে উনার কান্ট্রিতে ফিরে যাওয়া সেফ না, তার মানে দীর্ঘ সময় উনি কিন্তু ওনার কান্ট্রিতেই যাচ্ছেন না। উনার আপন লোকজনের সাথে উনি যোগাযোগ করছেন না। কান্ট্রিতে ওনার যদি কিছু প্রপার্টি থেকেও থাকে, কান্ট্রিতে কোনো ইন্টারেস্ট যদি থেকে থাকে, কান্ট্রিতে তার যদি আত্মীয়-স্বজন থেকে থাকে, তাদের কাছ থেকে দীর্ঘদিনের একটা ডিটাচমেন্ট তার জন্য। এবং তার জীবনটা আসলে মানে খুবই মানে আ এটাকে আমি বলবো যে তার জীবনটা হয়ে যাবে খুব মানে মানবেতরের চেয়েও মানবতর জীবনযাপন। তো এইটা করার রিজন হচ্ছে, আমি বুঝতে পারছি সরকার নিরুৎসাহিত করছে যে মানুষ যাতে ইউকে তে সাইলেন্ট ক্লেম না করে, ইউকে এর ব্যাপারে চিন্তাভাবনা না করে, অন্য যেকোনো কান্ট্রিতে করে করুক, কিন্তু ইউকে তে যাতে না করে। তারা হ্যাঁ, এই আইনের কারণে ক্লেইমের সংখ্যা অনেক কমে যাবে বলে আমার মনে হয়। তবে একটু একটু আমার মধ্যে যে কিন্তু আসছে যে মানুষের তো বেবি থাকতে পারে। মানুষের যখন বেবি থাকে, একটা বেবি যদি এখানে বর্ন হয়, দেখা গেছে উনি অ্যাসাইলাম যখন পেলেন অলরেডি তার একটা বেবি আছে, বেবির বয়স 3 বছর। এদেশে জন্ম নিয়েছে। কারণ উনি ক্লেম ফাইট করে করে এক পর্যায়ে পাচ্ছেন। তো যদি 3 বছরের বেবি যখন 7 বছর, বেবিকে তো ইনডিফিনিট লিভ রিমেইন দিয়ে দেওয়া হবে। তো বেবি ইনডিফিনিট লিভ রিমেইন যদি পেয়ে যায়, তাহলে তো উনি প্যারেন্টহুড এ চলে যাবেন। এবং প্যারেন্টহুড এ গেলে তো তার আর এই দীর্ঘ 20 বছর এখানে কাটানোর কোনো যৌক্তিকতা নাই। উনি ওই প্যারেন্টহুড এর মাধ্যমে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, এমনকি 10 ইয়ার কে পরবর্তীতে 5 ইয়ার্স এও করার স্কোপ তার কিন্তু আছে। আইনের মধ্যেই আছে। তো এই জিনিসগুলো
মানে হোম অফিসের মাথায় আসে কিনা, কিংবা তাদেরকে তারা কি কনসালটেশন নিয়ে একটা ডিক্লারেশন দেয়, নাকি তাদের লিগ্যাল টিম এই একটা যে আরেকটার সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে এই জিনিসটা কি বোঝার উপায় নাই। তারপরে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স বলে তো একটা কথা থেকে যাচ্ছে। তো রিফিউজি স্ট্যাটাসে যারা আছে ওরা কি আনলফুলি থাকছে? এটা যে 2.5 বছর করে যদি 20 বছরেরটা না করে উনি যদি 10 বছরের রুটে, ওটা কি উনি অ্যালাউড হবেন কি হবেন না, এখানে যখন আইন আকারে এটা আসবে তখন আমরা বুঝতে পারবো আরকি। অন টপ অফ দ্যাট পুরো জিনিসটা আমার কাছে যেহেতু মনে হচ্ছে যে হাইলি ইরেশনাল, এখানে ডেফিনিটলি এটা চ্যালেঞ্জ হবে কোর্টে এক পর্যায়ে। তো কোর্ট একটা কিছু হয়তো আউটকাম এক পর্যায়ে আসবে যে কিভাবে এটা হাইলি ইরেশনাল, এবং কিভাবে এটা মানে আমাদের ওই যে ইসিএইচআর যে কনভেনশনে যে সাইন করা হয়েছে, ইউরোপিয়ান কনভেনশন ফর হিউম্যান রাইটস 1951 এ ইউকে সাইন করেছে, সেটার আমরা একটা সিগনেটারি। তো আমরা ওই কনভেনশনের কিছু অংশ মানি আবার কিছু অংশ মানি না, এটা কেন? এটা যদি হয়, কনভেনশনে তো বলা আছে কিভাবে করে তাকে সেটেলমেন্ট দেওয়া হবে। তো কনভেনশনে আমি সিগনেটারি হয়ে কনভেনশন যদি আমি ফলো না করি, দেন দিস উইল বি চ্যালেঞ্জড বিফোর দ্য কোর্ট। সো দ্য আউটকাম আমার কাছে তো মনে হয় যে ইট উইল নট বি ইজি ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট পলিটিক্যাল রিজনে হয়তো এই ধরনের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, এই ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে কিছু করার। আর শাবানা মাহমুদ ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে উনি এখন আসলে ঘোরের মধ্যে আছেন যে উনি প্রাইম মিনিস্টার হবেন, নেক্সট প্রাইম মিনিস্টার হবেন। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বাই ইলেকশনে তারা হারছে, মে মাসে লোকাল ইলেকশন আছে। তো এই সমস্ত ইলেকশনে যদি হারে তার পার্টি বিভিন্নভাবে, তাহলে হয়তো বা কিয়ার স্টারমার হয়তো লিডারই না থাকতে পারে না। লিডার না থাকলে তো উনি প্রাইম মিনিস্টার থাকবেন না। তাহলে লিডার যদি চেঞ্জ হয়, শাবানা মাহমুদ হচ্ছে নেক্সট মোস্ট ফেভারিট লিডার। সো তার দৃষ্টিতে হচ্ছে যে ওই ঘোরে আছে যে কোনো ভাবেই হোক আমাকে ব্রিটেনের প্রাইম মিনিস্টার হতে হবে। সেই জন্য কিন্তু এইগুলা সব মানে পলিটিক্যাল মানে দাবার চাল ছাড়া আর কিছু না, দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে মাইগ্রেন্টসরা। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনারা প্যানিক হবেন না, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা নিরাশ হবেন না। উই উইল সি হাউ উই ক্যান হেল্প ইউ, ইনশাআল্লাহ। সো ডিটেইল যখন আইন আকারে আসবে তখন আমরা আরো ডিসকাশন করব। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.